18 থেকে যারা প্রসংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না। আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে। স্বাভাবিকভাবে 3 উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে। একজন পদত্যাগ করে দুজন তো আছে। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল, সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে। এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তিকেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে বা কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে, সেটা তো বাস্তবতা না। এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল, 18 থেকে যারা প্রসংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না। এখন সরকারে আছে, সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে, গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, এইভাবে খবর দেখাবেন, এইভাবে প্রচার করবেন, তারা প্রচার করছে। আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে। আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায়, এগুলো তো আমরা মেনে নিতে পারি না। শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির অনেক ঘটনা, দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক, পরিশুদ্ধ রাজনীতি করুক, কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না। এখন একজনের দল গঠন করেছে, একজন পদত্যাগ করেছে, বাকি দুজন তো সরকারে আছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে। সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে 3 উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে। এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে, এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত 6 মাসের ভূমিকা দেখেছি, এটা নতজানু একটা ভূমিকা। তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রে, কাজেই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে, অনেক কাজ করতে পেরেছে বলে এটা আমি মনে করি। এটি যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি 6 মাস পরে এরকম হতো না, এবং 6 মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি এনাফ ইজ এনাফ। এবং আমরা মনে করি যে সেনা প্রধান যে স্পিরিটের জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ। তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন যে আপনারা এগুলো বন্ধ করেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে। এছাড়া এখন আর গতি নাই, দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল, আমরা 42টি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে। এখন অনেকে গিয়েছে, তারা সরকারে আছে, শুভেচ্ছা জানাতে আমরাও জানাই, এটাতে দোষের কিছু না। তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে 7-8 বছর উঠেছিলেন সেইভাবে তৈরি হওয়া দরকার। এখন তারা যদি, আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না, আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে, সিটের অফার দেওয়া হয়েছিল, আমরা যাইনি। সেখানে যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনার ওই শাহজাহান ওমরের মতো লোকেরা গিয়েছে, তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু, কোরবানির পশুর মতো কেনা বেচা করছে। এখনো তো তাই দেখছি, অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা 2-1 কথা বললেন, মানে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয়, তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো। সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে। যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে, অতীতেও যারা গিয়েছে তারা অনেক এসেছে। গণ অধিকার পরিষদ হাওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না, রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল, যেই দলের ত্যাগ অনেক রয়েছে এবং একটা প্রতিকূল সময় তারা তৈরি হয়েছে। কাজে এই দল আছে, থাকবে, এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশকে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবে। দ্বিতীয় প্রশ্ন এক ভাই যেটা বলেছে সেটা একটু বলতে চাই, আবু সাইদের পরিবার কথা। এই কথাটি আজকে কেন সাংবাদিকরা লিখবে কিংবা আবু সাইদের ভাই দুঃখ প্রকাশ করবে? এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে,
এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা প্রতিবাদ ছাত্র নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনার ব্যবসা করেছে। তারা গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার দল করবে, ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে। বিএনপি অলরেডি তো একটা দল, এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে। জামাত অলরেডি একটা দল, সিপিবি একটা দল, গণসংহতি আন্দোলন একটা দল, গণ অধিকার পরিষদ একটা দল। সব দল তো এই আন্দোলনের আগেই এই গণ অভ্যুত্থান চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে। সবাই রাজনীতির সংস্কার কথা বলছে, কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে, বাস্তবতা ভিন্ন। যেই কারণে এই গণ অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার, টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এটি যদিও গর্বের অহংকারের আবার দুঃখের, যে আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। অথচ সেই আবু সাঈদের পরিবার কিন্তু আনুষ্ঠানিকভাবে দাওয়াত হয়নি। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতো তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো। শুধু আবু সাঈদের পরিবার না, এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন, প্রেস ক্লাবের সামনে আসে, যে তাদের সুচিকিৎসার দাবিতে। আমরা গত 6 মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই। আমাদের ছোট ভাই সহকর্মী, তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না। তারা গণ অভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে 9-6 স্বজনপ্রীতি করেছে। যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়ায় তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া, যারা তাদের কথা শুনছে না, তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন। এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে, আন্দোলনের কারণে হাইপে ফিগার হয়েছে। এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট, বলাও ডিফিকাল্ট না। আপনাকে সত্য উন্মোচন করতে হবে। গণমাধ্যমের শক্তি অনেক, গণমাধ্যমকে আজকে স্বাধীনভাবে কাজ করতে হবে। কয়েকদিন আগে যদিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট জড়িয়ে দেওয়া হয়েছে, অমুককে চাকরিচ্যুত করেন, অমুকে এই তমুকে এই।